হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম ডক্টর স্টোন সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। পর্বের শুরুতেই আমরা স্ট্যানলি ও একটা মেয়েকে দেখি যারা সেঙ্কুদের শিপে অ্যাটাক করার উদ্দেশ্যে আগাচ্ছিল। মেয়েটা জিজ্ঞাসা করে, স্ট্যানলি, আমরা কি আসাগিরির ওপর ভরসা করতে পারি? স্ট্যানলি বলে, আর ইউ কিডিং মি? শত্রুর জাসুসের ওপর ভরসা কেউ পাগল হলেই করবে। এতে মেয়েটা বলে, হে হে, ঠিক বলেছো, আমারও এটাই ধারণা ছিল। এগুলো বলেই সে হঠাৎ থেমে যায়। এ ব্যাপারে স্ট্যানলি তাকে জিজ্ঞাসা করলে সে কিছু বলতেই নিবে তার আগেই পেছন থেকে দুটা জোকার দৌড়ে আসতে থাকে। অতঃপর মেয়েটার সামনে আসতেই সে বলে, কার্লোস, ম্যাক্স, তোমরা লেট। সরি ম্যাডাম লুনা, আমি আরো আগেই আসতাম, কিন্তু এই শালার জন্য আমার লেট হয়ে গেছে। কার্লোস বলে, তুই আমার জন্য লেট হয়েছিস? মালগুলো উঠাতে এখনো তোর পা কাঁপছে আর তুই আমার দোষ দিতেছিস? এগুলো বলেই তারা দুজন ফাইটিং শুরু করে দেয়। এতে স্ট্যানলি বলে, তুমি এই জোকারদের কেন এনেছো? লুনা বলে, আমরা তো লং ট্রিপে যাচ্ছি, তাই খাবার পানি উঠানোর জন্য তো কাউকে লাগতোই। সিন চলে যায় সেঙ্কুদের বেসে, যেখানে তারা শিপ এন্ড ক্রাফট মডিফাই করছিল। রিউসি আবার উপরে দেখে বলে, পরিবেশটা কেমন যেন নিস্তব্ধতায় ছেয়ে আছে। আমার ইনস্টিং বলছে কিছু একটা তো খারাপ হতে চলেছে। সিন আবারও চলে যায় স্ট্যানলিদের দিকে, যেখানে তারা বড় গাছের ওপর থেকে সেঙ্কুদের ওপর নজর রাখছিল। ম্যাক্স ও কার্লোস বলে, শত্রুদের জাহাজ তো বেশ বড়। স্ট্যানলি আবার ওখানে একটা এয়ার ইন্ডিকেটর লাগায় যাতে সে বাতাসের গতিবেগ বুঝতে পারে। ম্যাক্স জিজ্ঞাসা করে, কিন্তু আমরা এটা দিয়ে কি করব? আমরা কি এখানে বাতাসের গতিবেগ জানতে এসেছি? স্ট্যানলি বলে, না, আর একটা স্নাইপারের সাইলেন্সার লাগিয়ে বলে, বাতাসের গতি আমাদের অ্যাকুরেসি বৃদ্ধি করে। যা শুনে লুনা চমকে গিয়ে বলে, তাদেরকে এতটা দূর থেকেই মেরে ফেলবেন? হ্যাঁ, আমি শত্রুদের সায়েন্স লিডারকে স্নাইপ করব। এটা বলেই সে স্নাইপার স্কোপ দিয়ে শিপে থাকা লোকেদের দেখতে থাকে। লুনা বলে, এগুলো তো বুঝলাম, কিন্তু আমাকে এই আজব ড্রেসটা কেন পরানো হয়েছে? এতে স্ট্যানলি বলে, তুমি আমার জন্য মেজারিং ট্যাপের কাজ করবে, কেননা তোমার ড্রেসে থাকা প্রত্যেকটা দাগ 5 ইঞ্চি লম্বা, তাই আমি তোমাকে ব্যবহার করে শত্রুদের দূরত্ব অনুমান করব। তো এখন তোমার কি করতে হবে তা হয়তো তুমি বুঝেই গেছো। তুমি তাদের শিপে গিয়ে শত্রুদের সায়েন্স লিডারকে খুঁজে বের করবে, আর খুঁজে পেতেই আমাকে ইশারা দিবে, সাথে সাথেই আমি এক শটে তার খেল খতম করে দিব। লুনা শিপের কাছে দৌড়ে যেতে থাকে, যেখানে সে নিজের গায়ে ময়লা লাগিয়ে শিপের এন্ট্রেন্সে ছুটে যায়। অতঃপর নাটকীয় সুরে বলে, হেল্প, প্লিজ হেল্প মি। যা দেখে তাইজু ও ইউজুরিহা মেয়েটার দিকে ছুটে যায়। আর স্ট্যানলি বলে, তারা আমাদের কাছে তাদের জাসুস পাঠিয়েছে, তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? হেই, তুমি কি ঠিক আছো? আমাকে সাহায্য করো প্লিজ, আমি অনেক স্ট্রাগল করে ডক্টর জেনোর কিংডম থেকে বেঁচে ফিরেছি। মোজ বলে, ও তো বেশ কিউট, ওকে আমাদের শিপে তুলে নাও। রিউসুই ভাবে, আমিও তার সাহায্য করাটাই প্রেফার করি, কিন্তু তুমি কি করবে সেঙ্কু? আমরা সেঙ্কুকে দেখি যে হিরোদের মতো গিয়ে শাইনিং লুক মেরে বলে, সুন্দরী, তুমি কি ঠিক আছো? আমাদের জাহাজে চলে আসো, তুমি এখানে পুরোপুরি নিরাপদ। পর মুহূর্তেই দেখি ক্রিসামে লুনাকে কোলে নিয়ে শিপে চলে যায়। আর সেঙ্কুর শাইনিং লুক দেখে তো কিনরো ইউজুরিহা আজব রিয়াকশন দিয়ে তাকেই দেখতে থাকে। অপর প্রান্তে স্ট্যানলি লুনাকে স্কোপ দিয়ে মনিটর করছিল। কার্লোস বলে, আমি জানতাম ম্যাডাম লুনা এটা পারবে, সে ইজিলি শত্রুদের সাথে মিশে গেছে। স্ট্যানলি বস, আমরা এখানে কতক্ষণ থাকবো? স্ট্যানলির সিরিয়াস ফেস দেখে তারা বলে, বুঝেছি, আমরা এখানে ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত না সে শত্রুদের লিডারকে বাইরে নিয়ে আসে। তুমি আজ আমার হাতেই মরবে ডক্টর তাইজু। সিন আবারও লুনার দিকে আসে, যেখানে মিনামি এসে বলে, তুমি তো অসুস্থ, যাও ভেতরে গিয়ে রেস্ট করো। নিকি বলে, এই মেয়েটাকে আমাদের সাথে নেওয়া কি ঠিক হচ্ছে? মোজে গিয়ে বলে, একদম ঠিক হবে, ও বেশ কিউট। ইয়োই বলে, সেঙ্কুও তো একটা ছেলে, ও তো এই মেয়ের পেছনে পাগল হয়ে গেছে। আমরা রিউসুই ও সেঙ্কুকে দেখি, যেখানে রিউসুই বলে, ওই মেয়ের হাব ভাব দেখে আমি 70% শিওর যে সে শত্রুদের জাসুস। সেঙ্কু ডেভিল স্মাইল দিয়ে বলে, তো কি হয়েছে? আমরা তার থেকে জেনোর গ্রুপ সম্পর্কে সমস্ত ইনফরমেশনস নিব, অতঃপর ওই ইনফরমেশনস গুলো ইনক্রিপ্টেড বা লক মেসেজের মাধ্যমে সুকাসাদের কাছে পৌঁছে দিব, কেননা সায়েন্সের লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ইনফরমেশন। ইউজুরিহা বলে, আমি জানতাম এরকম কিছু একটাই হবে। সিন চলে যায় সুকাসাদের কাছে, যেখানে তারা দূর দূর পর্যন্ত জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। উকিও বলে, যদি আরো কিছু ইনফরমেশনস পেতাম তাহলে ভালো হতো। সুকাসা বলে,
বলে আমাদের হাতে বেশি একটা সময় নেই, যা করার খুব দ্রুত করতে হবে। সিন আবারও জাহাজে চলে আসে, যেখানে মিনামি রেডিও ট্রান্সমিশনের সাহায্যে একটা ভয়েস সেন্ড করে, আমরা সারেন্ডার করব না, কিন্তু মানুষদের বাঁচাতে আমরা আপনাদের সাহায্য করতে রাজি আছি। গিন্ডো এসে বলে তারা কি আমাদের কথায় রাজি হবে? মিনামি বলে জানি না, তবে একটা চেষ্টা তো করাই যায়। অপরদিকে আমরা লুনাকে দেখি, যে শাইনিং লুক মেরে বলে আমার মিশন হলো শত্রুদের সায়েন্স লিডারকে খুঁজে বের করা, কিন্তু এখানে তো অনেক বেশি লোক আছে, এদের মধ্যে আমি তাদের লিডারকে কই খুঁজবো? এটা বলেই ওভার অ্যাক্টিং করতে করতে সামনে আগাতে থাকে, যাকে কিরিসামেও পেছন থেকে ফলো করছিল। আমার যতটুকু ধারণা ডক্টর তাইজু একজন চালাক এবং হ্যান্ডসাম লোক, যে একদম আমার টাইপের। এটা বলেই সে নিজের প্রশংসা করে সামনে আগাতে থাকে। তো ওখানে কাউকে না পেয়ে সে শিপের ছাদে চলে যায়, যেখানে একজনকে লেখালেখি করতে দেখে ভাবে এই লোকটা কি সায়েন্টিস্ট হতে পারে? একদমই না, ওকে দেখে তো কোনোভাবে সায়েন্টিস্ট মনে হচ্ছে না। অতঃপর কাসুকি দাদুকে দেখে ভাবে এই লোকটা হতে পারে না, সেও হবে না। ভেতরে এসে আবার সে ম্যাগমাকে দেখে ভাবে ও হতে পারে, মোটেও না। আমার তো মনে হয় না সে এতটা সহজে আমার সামনে আসবে। তখনই ইউজুরিহা এসে বলে তাইজু, একটা ভারী বস্তু উঠানোর জন্য আমরা তোমাকে খুঁজছিলাম। যা শুনে লুনার মাথায় তো পাহাড় ভেঙে পড়ে, কেননা সে ভেবেছিল সায়েন্টিস্ট স্মার্ট, হ্যান্ডসাম, গুড লুকিং হবে। ঠিক আছে, তো এখন শুরু হবে সবচেয়ে কঠিন কাজ, কেননা সে সায়েন্সের কাজ করার জন্য সবসময় কেবিনেই থাকবে। আমাকে এখন তার বাহিরে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখনই তাইজু একটা ভারী গাছ নিয়ে যেতে যেতে বলে আমি এখন বাহিরে যাচ্ছি। এটা দেখে তো লুনার মুখ হা হয়ে যায়, সে হাসবে না কাঁদবে না ইশারা দিবে তার মাথায় কিছুই আসছিল না। তখনই পেছন থেকে সেঙ্কু এসে বলে হ্যালো, তোমার নাম লুনা তাই না? আমার নাম সেঙ্কু। যাকে এভাবে কথা বলতে দেখে সকলেই ভাবে সেঙ্কু চালাকি করে তার ক্লোজ হবে, দেন আস্তে আস্তে ইনফরমেশনস নিবে। কিন্তু তখনই সেঙ্কু বলে তুমি ডক্টর জেনোর সম্পর্কে যা যা জানো সবকিছু বলে দাও। যা দেখে সকলেই চমকে উঠে যে তারা কি ভাবলো আর সেঙ্কু কি করলো। তখনই রিউসুই ভেতরে এসে সেঙ্কুকে ডাকে। সেঙ্কু বলে কি হয়েছে দেখছো না আমি জিজ্ঞাসাবাদ করায় ব্যস্ত। রিউসুই বলে ফ্রাঙ্কোইসকে তার খাতিরদারি করতে দাও। পরের সিনে আমরা সকলকে বারে দেখি, যেখানে ওরা বলছিল আমাদের ফার্স্টে লুনাকে কমফোর্টেবল ফিল করাতে হবে, তাই আমরা এমন একটি জিনিস বানাবো যা পৃথিবীর কেউই ঘৃণা করতে পারে না, আর ওটা হলো আইসক্রিম। এতে সেঙ্কু বলে আসলেই কি আইসক্রিম এতটা পপুলার? সকলেই বলে উঠে হ্যাঁ, আমরা আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে সে আইসক্রিম পছন্দ করে না। অতঃপর তারা আইসক্রিম বানানোর সকল ইনগ্রেডিয়েন্টস তো জোগাড় করে ফেলে, কিন্তু তাদের কাছে ফ্লেভার বা এসেন্স ছিল না। পরের সিনে তারা সকলে ল্যাবে চলে যায়, যেখানে সেঙ্কু বলে আমেরিকায় বানানা পাওয়া যায় না, তাই আমরা সায়েন্টিফিক ভাবে বানানার এসেন্স বানাবো। প্রথমে একটা টেস্ট টিউবের উপর কপার বাঁধো, অতঃপর ওর মধ্যে একটা আয়রন রড দিয়ে এনার্জি ফ্লো করাও। তাদের আওয়াজ শুনে সেখানে লুনাও চলে আসে, যেখানে সেঙ্কু আরো কিছু কেমিক্যালের সাথে ইনগ্রেডিয়েন্টস মিক্স করলে ওখান থেকে একটা স্ট্রং বানানা ফ্লেভারের ঘ্রাণ আসতে থাকে। অতঃপর বরফে লবণ পানি ছেটানো হয়, এতে বরফের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, আর তাইজু এসে তা জোরে ঘুরিয়ে মিক্স করতে থাকে। তখনই লুনাও তাইজুকে অ্যাকশনে দেখে ভাবে আমি যদি তাইজুর কাছে গিয়ে এখন ইশারা দেই তাহলেই আমার মিশন কমপ্লিট হয়ে যাবে। এটা বলেই সে সামনে আগাতেই যাবে, তখনই নিকি এসে বলে এই মেয়ে তুমি এখানে কি করছো? যাও তোমার রুমে গিয়ে রেস্ট করো। হ্যাঁ ঠিক আছে। অতঃপর দেখি তাদের আইসক্রিম বানানো কমপ্লিট হয়ে গেছে। ফ্রাঙ্কোইস একটা কোণে আইসক্রিম ঢালে, আর ব্যাকগ্রাউন্ড থেকে সেঙ্কু বলে এটা হলো আমাদের সফট আইসক্রিম। নিকি ওখানে লুনাকে নিয়ে আসে, যেখানে ফার্স্ট আইসক্রিম সেঙ্কু তাকেই খেতে দেয়। যা মুখে নিতেই সে খুশিতে এমন একটা রিয়াকশন দেয় যেটা আমি মুখে বলতে পারছি না। অতঃপর সকলেই আইসক্রিমের একটি করে বাইট নেয়, আর তারাও একটি
টেস্টে মুগ্ধ হয়ে যায়। লুনা বলে ইলেকট্রিসিটি ছাড়া এই আইসক্রিম বানানো হয়েছে, কিন্তু কিভাবে, সাথে বানানা ফ্লেভারই বা কোথায় পেলে তোমরা? সেঙ্কু বলে যখন কিছু না থাকে তখন তা নিজেকেই বানিয়ে নিতে হয়। যা শুনে লুনা তো সেঙ্কুর ফ্যান হয়ে যায়। পর মুহূর্তেই বলে না, এটা আমি কি করছি, আমার তো শুধু চতুর লোকেদের পছন্দ, আর তাদের সায়েন্স লিডার তো তাইজু। যাই হোক, এই আইসক্রিমটা চমৎকার হয়েছে। যদি ডক্টর জেনো এখানে থাকতেন তাহলে তিনি বলতেন ইলিগেন্ট হয়েছে। এটা শুনে কেনজানো সেঙ্কু চমকে উঠে আর বলে লুনা, ডক্টর জেনো কি নাসার সায়েন্টিস্ট ছিলেন? লুনা বলে হ্যাঁ, কিন্তু এটা তুমি কিভাবে জানলে? লুনার কথা শুনে সেঙ্কু সিরিয়াস হয়ে গভীর চিন্তায় পড়ে যায়, যা দেখে সকলের চোখ সেঙ্কুর দিকেই আটকে যায়। আর রিউসুই জিজ্ঞাসা করে সে আসলে কে। তো এখানেই 6 নম্বর এপিসোডটা তো শেষ হয়ে যায়, কিন্তু আমরা এখানেই শেষ করছি না, কারণ এখানেই আসল মজা শুরু হতে যাচ্ছে। কাহিনী মোড় নিতে যাচ্ছে এক অন্য পর্যায়ে। 7 নম্বর এপিসোডের শুরুতেই দেখি সেঙ্কু ফ্ল্যাশব্যাকে চলে যায় আর বলে ডক্টর জেনো বা ডক্টর এক্স, তার হাত ধরেই আমি রকেট বানানোর কাজ শুরু করেছিলাম, যার ডায়লগ ছিল সায়েন্স ইজ ইলিগেন্ট। তোমরা একরকম এটাও বলতে পারো যে সে আমার গুরু। সময়টা ছিল 2014 সাল, যখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। আমি তখন ফার্স্ট টাইম একটা রকেট ইঞ্জিন বানাই, যেখানে পাওয়ার দিতেই তা স্টার্ট তো হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই তা ব্লাস্ট হয়ে যায়। পরের সিনে আমরা সেঙ্কুকে মনিটরে বসে গবেষণা করতে দেখি যে তাদের সাথে এরকমটা কেন হলো। তাইজু আবার ওখানে রকেট ইঞ্জিনিয়ারিং এর একটা বই দেখে, যা পড়ে তার মাথা ঘুরে যায় আর বলে সেঙ্কু, এগুলো তো ইংলিশ, তুমি কি ইংলিশও পড়তে পারো? সেঙ্কু বলে না, আমি পারি না, আমি তো শুধু দিস ইজ এ পেন পড়তে পারি। কি দিস ইজ এ পেন? ওটা আবার কি? সেঙ্কু বলে ওটা জেনে তোমার কোনো কাজ নেই, আর আমার কাজে শুধুমাত্র আর্টিকেল পড়াটাই মেইন না, কলিগসদের সাথে নলেজ শেয়ার করেও আমরা সময় বাঁচাতে পারি। সায়েন্স এভাবেই তো কাজ করে। এটা বলেই পুরো দুনিয়ার সমস্ত সায়েন্স ইনস্টিটিউট গুলোতে একটা মেইল ফরওয়ার্ড করে দেয়। আমাদেরকে জনসন স্পেস সেন্টারের সিন দেখানো হয়, যেখানে কেউ একজন বলছিল এক বাচ্চা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে, আকাশ কালো হয় কেন যেখানে মহাবিশ্ব নীলাকার? তার কলিগরাও তার কাছে এসে বলে ও সে আর কি কি লিখেছে। লোকটা বলে এর সাথে সে একটা অ্যাটাচমেন্টও পাঠিয়েছে, যা ওপেন করতেই ওখানে থাকা পিডিএফ দেখে তো তাদের হোশই উড়ে যায়। ওখানে রকেট বানানোর কিছু ফর্মুলা, প্রসেস এন্ড কম্পিউটার এরর সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। এগুলো দেখে ওখানে থাকা সকলেই বলে এই ধরনের কাজ করেছে, তাও আবার একটা বাচ্চা, এটা তো সম্পূর্ণ অবৈধ। যাই হোক, আমরা কোনোভাবেই এতে জড়াতে পারবো না। তাদের এই কথাগুলো তখন পেছন থেকে ডক্টর জেনো শুনতে পায়, আর সে সিদ্ধান্ত নেয় সে সেঙ্কুকে হেল্প করবে। পরের সিনে আমরা সেঙ্কুর মনিটর স্ক্রিন দেখি, যেখানে নাসায় কাজ করা কেউ একজন তাকে রিপ্লাই করেছে। এটা দেখে তো সেও তাইজু খুশিতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ডক্টর জেনো সেঙ্কুকে মেইলে সব বিস্তারিত বলেছিল যে কেন তার বানানো রকেটটা ব্লাস্ট হয়, সাথে কম্পিউটার এররসের সমাধান, আর এসব ফিক্স করার জন্য তার লাগবে হাই গ্রেড ইকুইপমেন্টস, সাথে কিছু নির্দিষ্ট আইটেমস, যার ছবিও সে সেঙ্কুকে সেন্ড করে দেয়। আর মেইলের নিচে লিখে দেয় তার প্রিয় ডায়লগ, সায়েন্স ইজ ইলিগেন্ট, ডক্টর এক্স ফ্রম নাসা। এগুলো পড়ে তো সেঙ্কুর চোখ জল জল করে উঠে। তাইজু আবার স্ক্রিনে দেখে বলে তুমি কি এটা কিনতে যাচ্ছ? দেখে তো মনে হচ্ছে এটা বেশ দামি ইকুইপমেন্ট। সেঙ্কু বলে হ্যাঁ, কে জানে এটার দাম কত হবে। এটা বলেই অনলাইনে মিটারটির প্রাইস সার্চ করে, আর প্রাইস 5 লাখ দেখে তো তাদের মুখ থেকে খাবারই উড়ে যায়। পরের সিনে দেখি সেঙ্কু প্লেনে করে জাপান থেকে আমেরিকায় চলে যায়, যেখানে ছিল তার বাবা। আমরা সেঙ্কুর বাবা বাকুয়াকে দেখি যে সেঙ্কুকে দেখে ছুটে এসে জোকারদের মতো বলে ও সেঙ্কু, তুমি আমার সাথে দেখা করার জন্য সেই জাপান থেকে এখানে এসেছো। সেঙ্কু বলে ফালতু কথা বাদ দিয়ে তোমার ক্রেডিট কার্ডটা দাও। ঠিক আছে, এই নাও। সেঙ্কু নাসা ক্রেডিট কার্ডটি নিয়েই খুশি হয়ে যায় আর বলে এই কার্ডের সাহায্যে সায়েন্স সম্পর্কিত যে কোনো আইটেম ফ্রিতে কেনা যায়। এতে বাকুয়া বলে তুমি এটা কিভাবে জানো? তাহলে তুমি শুধুমাত্র এটা নেওয়ার জন্যই এখানে এসেছো। পর মুহূর্তেই দেখি সেঙ্কু আবার
বড় প্লেনে উঠে যায়। বাকুয়া বলে সবে মাত্রই তো তুমি এলে আর শুধু তোমার চেহারাটা দেখিয়েই আবারও চলে যাচ্ছ। সেঙ্কু বলে হ্যাঁ, আমি আবারও আসবো যখন এই কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। রিনিউ করানোর জন্য তো আমার আসতেই হবে। কি, তুমি তারপরও আমার জন্য আসবে না? আমার প্রতি কি তোমার সামান্য ভালোবাসাও নেই? সিন কাট হয়ে সেঙ্কুদের বাসায় চলে আসে, যেখানে সে 5 লাখ টাকা দিয়ে মিটার, 6 লাখ টাকা দিয়ে সিলিন্ডার, 10 লাখ টাকা দিয়ে কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ সহ আরো নানা ধরনের ব্যয়বহুল আইটেম কিনে নেয়। এগুলো দেখে তাইজু চমকে বলে এত এত দামি আইটেমস, এগুলো দিয়ে আমরা করবই বা কি? সেঙ্কু বলে যদিও এগুলা ছাড়াই আমার কাজ হয়ে যেত, কিন্তু আমি যতটা সম্ভব ততটা রিসোর্সেস কালেক্ট করব। এর সাথে ডক্টর এক্স এর অনলাইন ক্লাসেস তো আছেই, আমি সবকিছু ট্রাই করব, সবকিছু। সিন চলে যায় ডক্টর এক্স এর ল্যাবে, যেখানে সে কাজ করছিল হেলিয়াম নামের এক সিরিয়াস প্রজেক্টে। তখনই সে সেঙ্কুর মেসেজ পায়, যেখানে সেঙ্কু তার প্রতিদিনকার এক্সপেরিমেন্টের ঘটনাগুলো ডক্টর এক্স কে বলে, আর ডক্টর এক্সও সেঙ্কুর এমন গ্রোথ দেখে খুশি ছিল। অপর প্রান্তে আমরা সেঙ্কুকে দেখি যে রকেট বানানোর জন্য ফার্স্টে কিছু ম্যাথ করে, অতঃপর একটি ছোট রকেট ইঞ্জিন টয় কারের সাথে কানেক্ট করে তার টেস্ট ড্রাইভ করে। ফার্স্ট 2-1 মিনিট তো তার বানানো ইঞ্জিন ভালোই কাজ করছিল, বাট হঠাৎ করেই সেঙ্কু ওটা থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর ইঞ্জিনটাও তার কাছে এসে এক্সপ্লোড হয়ে যায়। অতঃপর সে বাসায় এসে সমস্ত কিছু ডিটেলস ডক্টর এক্স কে দেয় যে সে এভাবে করে একটা ইঞ্জিন বানিয়েছিল, কিন্তু তার 2-1 মিনিট চলার পরই ব্লাস্ট হয়ে যায়। অপরদিকে ডক্টর এক্স কে দেখি যে প্রজেক্ট হেলিয়ামের কাজ রেখে বেশিরভাগ সময় সেঙ্কুকে গাইড করার মধ্য দিয়ে ব্যয় করছিল। এতে তার প্রজেক্ট নাসা থেকে রিজেক্ট করে দেওয়া হয়। তো এগুলোর মধ্য দিয়েই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। সেঙ্কু, তুমি তার কাছে ওসব বিষয়ে কেন জানতে চাও যেগুলোর এই রকেট প্রজেক্টের সাথে কোনো সম্পর্কই নেই? এতে সেঙ্কু বলে কতই না ভালো হতো যদি আমরা জানতাম যে কোন সায়েন্স কোন কাজে লাগে। এরকম অনেক সায়েন্স আছে যেগুলো আজ পর্যন্ত কেউ এক্সপ্লোরও করতে পারেনি। সায়েন্সের মানে হলো। তার কথা শেষ করার আগেই তার কাছে একটা মেইল আসে, যেখানে লেখা ছিল সায়েন্সের মানে হচ্ছে শক্তি। এক্সাম্পল হিসেবে ধরে নাও তোমার রকেট এবং ব্যালিস্টিক মিসাইল একই ধরনের। সায়েন্সের সাথে একজন বুদ্ধিমান ব্যক্তি মূর্খদেরকে উন্নতির দিকে নিয়ে যাবে। এটা একটা অ্যাবসলিউট পাওয়ার ডক্টর সেঙ্কু। সেঙ্কু হাত ওপর করে বলে হ্যাঁ, কিন্তু আমার পাওয়ারের কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র এই বিশ্বে লুকিয়ে থাকা সমস্ত রহস্যগুলো জানতে চাই, সমস্ত রহস্য। এতে ডক্টর এক্সও সিরিয়াস হয়ে যায় আর একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। অতঃপর আমাদেরকে স্পেস সেন্টারের সিন দেখানো হয়, যেখানে কেউ একজন জেনোকে জিজ্ঞাসা করে যদি এই পৃথিবী কখনো আগের যুগে ফিরে যায় তাহলে তুমি কি করবে? উত্তরে জেনো বলেছিল আমি ওখানে থাকা সমস্ত কিছু দিয়ে সায়েন্সের হাতিয়ার বানাতাম আর একজন শাসক হয়ে যেতাম। এতে বাকুয়া জিজ্ঞাসা করে তুমি একজন শাসক হতে চাও, কিন্তু কেন? যা শুনে জেনো জাস্ট একটা মুচকি হাসি দেয়। ওখানে থাকা মহিলা কলিগ জিজ্ঞাসা করে যদি ওখানে আরো সায়েন্টিস্ট থাকে তাহলে? বাকুয়াও বলে এক্স্যাক্টলি, পৃথিবীতে এরকম কেউ না কেউ তো থাকবেই যে পৃথিবীতে ঘটা সমস্ত কিছু জানতে চাইবে, একদম আমার ছেলের মতো কেউ। এতে ডক্টর এক্স বলে ঠিক আছে, যদি এরকম কেউ থাকে তাহলে আমি তার সাথে মোকাবিলা করব যে দুনিয়াতে সর্বপ্রথম সায়েন্সে কে পারদর্শী হবে। পরের সিনে আমরা সেঙ্কুকে দেখি, যেখানে সে ডক্টর এক্স এর দেওয়া লেসন্স পড়ছিল যে রকেটে থাকা তাপমাত্রা কিভাবে কমানো যায়। তাইজু এসে জিজ্ঞাসা করে তুমি তার কাছে এমন সব বিষয়ে কেন জানতে চাও যেগুলোর সাথে রকেট প্রজেক্টের সাথে কোনো সম্পর্কই নেই? যা শুনে সেঙ্কু বলে আমি সব কিছু জানতে চাই, তা আমার কাজের হোক বা না হোক। পর মুহূর্তেই দেখি সেঙ্কু ভারী বস্তু নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এ ব্যাপারে তাইজু তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি আফ্রিকা যাচ্ছি। কি? আফ্রিকা? আমরা দেখি সেঙ্কু আফ্রিকায় চলে যায় আর সেখানে থাকা সায়েন্টিস্টের থেকে কিছু ইনফরমেশনস নিয়ে সে চলে যায় কানাডা, রাশিয়া, চীন, লন্ডন সহ বিভিন্ন দেশে। সেখানে গিয়ে সে সায়েন্সের সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশনস গ্যাদার করতে থাকে। আমরা বাকুয়াকে দেখি যে ফুর্তির সাথে বলে আমার ছেলে আসছে। কলিগ জিজ্ঞাসা করে তোমরা হয়তো বেশ ক্লোজ। এতে বাকুয়া উইয়ার্ড ফেস করে মনে মনে বলে সে তো জাস্ট এখানে টাকার জন্য আসছে, কেননা আমার কার্ড এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, আমরা দুজন আজকে রকেট পার্কে দেখা করতে যাচ্ছি আর তার নাম হলো সেঙ্কু। তার এই কথাটা আবার পেছন থেকে ডক্টর এক্সও শুনে ফেলে আর বলে সেঙ্কু। আমরা রকেট পার্কের সিন দেখি, যেখানে সেঙ্কু একটি রকেট ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিল।
ছিল। তখনই সেখানে ডক্টর এক্স আসে, যার অরা সেঙ্কু সেন্স করতে পায়, কিন্তু সে এসে সেঙ্কুকে কিছু বলে না। তারা দুজন একই সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ নিস্তব্ধতা পালন করে। আমরা তাদের মধ্যে কিছুটা মিল দেখতে পাই, দেখে মনে হচ্ছিল তারা কাজিন ব্রাদার্স। তখনই পেছন থেকে বাকুয়া জোকার সেজে সেঙ্কু বলে দৌড়ে আসে। এতে সেঙ্কু তেমন একটা রিয়েক্ট করে না, আর ডক্টর এক্সও কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পর মুহূর্তেই দেখি সেঙ্কু নতুন কার্ড নিয়ে আবারও প্লেনে উঠে পড়ে, আর যাওয়ার সময় সেঙ্কু ডক্টর এক্সের কথা ভেবে নিচে দেখে, যেখানে ডক্টর এক্সও তার কথা ভেবে প্লেনের দিকেই তাকিয়েছিল। তো এখানেই একটা বড় ধরনের সিন কাট হয়, মানে এতটাই বড় সিন কাট হয় যে আমি এক্সপ্লেইনও করতে পারছি না। দ্য নাইট অফ পিউরিফিকেশন। আমরা ডক্টর এক্সকে হেঁটে আসতে দেখি, আর তার সামনে থাকা মনিটরে ছিল কিছু পাথর হওয়া বার্ডসের ছবি। অপরদিকে সেঙ্কুকে দেখি, যেও এই সম্পর্কে রিসার্চ করে কিছু একটার হিসেব মেলাচ্ছিল। হঠাৎ করেই ম্যাসিভ অ্যামাউন্টে পাখিদের মূর্তি পাওয়া যাচ্ছে, যাদের বায়োলজিক্যাল স্ট্রাকচারও একেবারে নিখুঁত। এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এতে আমরা এতটুকু তো ক্লিয়ার যে আসল পাখিদের পাথর বানিয়ে ফেলা হচ্ছে। ডক্টর বৃদ্ধ বলে, আমি স্মার্টফোন তেমন ইউজ করি না, তাই বাহিরের দুনিয়া সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তুমি এত প্রজেক্টের ভিড়েও এরকম অ্যানালিসিস ডাটা কিভাবে কালেক্ট করলে? ও ডক্টর মোটু, এই অ্যানালিসিস ডাটা আমার না, এই ডাটা তো এক হাই স্কুল স্টুডেন্ট পোস্ট করেছে। আমরা দেখি সেঙ্কুর পাঠানো ডাটা অ্যানালিসিস করার জন্য নাসা থেকে ফোর্স পাঠানো হয়। সিন চলে যায় রিসার্চ সেন্টারে, যেখানে তারা পাথর হওয়া পাখিগুলোর এক্সরে করে চমকে উঠে, কেননা পাখিগুলোর ব্রেইন এখনো জীবিত ছিল, সাথে মুভমেন্টও করছিল। স্যার, এটা আমাদের কোনো কেমিক্যালে রিয়েক্ট করছে না, শুধু নাইট্রিক অ্যাসিড পড়ায় হালকা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, আর এর মিনারেলস সম্পর্কেও আমরা কিছুই বুঝতে পারছি না। একে তো মিনারেল বলাটাও ভুল হবে। নাসার ডক্টর জেনো, এটা তো একটা ন্যাশনাল লেভেলের ডিজাস্টার, আমরা এখন কি করতে পারি? আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব। সিন কাট হয়। আমরা স্টেনলিকে বলতে শুনি, যতটুকু আমি লোকমুখে শুনেছি এখানে সায়েন্স প্রজেক্ট নিয়ে কথা হবে। তাহলে এখানে স্পেশাল ফোর্সের সদস্যদের ডাকার কারণ কি? আমি শিওর এর পেছনে বড় কিছু আছে। এখানে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ফাইটার্সরা একত্র হয়েছে। আসলে হচ্ছেটা কি? ডক্টর এক্স পাথর হওয়া একটা বার্ড এগিয়ে বলে, এটা হচ্ছে হয়তো এটা কোনো অজানা বস্তুর আক্রমণ, অথবা বাহিরের কোনো দেশের আতঙ্ক আক্রমণ। ডক্টর জেনো, আপনি এটা সকলকে এভাবে দেখাতে পারেন না। হ্যাঁ, কি বা যায় আসে, এমনিতেও কাল এটা নিউজে ছাপা হবে। তবে আমরা নাইট্রিক অ্যাসিডে এটা ডুবিয়ে একটা গ্লাস হোলের সাথে পটেনশিয়াল রিসার্চ করে দেখতে পারি। স্টেনলি বলে, ডক্টর জেনো, এটা তো পরের কথা, বর্তমান আপডেট বলো। এখানে দেখো সবাই, এখানে বেসিক অ্যানালিসিস রিপোর্ট আছে। এজেন্টসরা বলে, এটা আবার কি? জেনো বলে, এগুলো ব্রেন ওয়েভস, যা এখনো এই পাখির মাথায় অ্যাক্টিভ আছে। এর মানে বুঝতে পারছো তোমরা, এই পাখিটা এখনো জীবিত আছে, যদিও আস্তে আস্তে এর ব্রেন ওয়েভস মুছে যাবে। যা শুনে স্টেনলি বলে, যদি কখনো আমাদের ওপর ওই বস্তুর আক্রমণ হয়, তাহলে কি আমরা ব্রেনের সাহায্যে জীবিত থাকতে পারবো? তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ চারিপাশ চমকাতে শুরু করে, আর বড় মাত্রায় গ্রিন ওয়েভ এসে একে একে সকলকে পাথরে পরিণত করতে থাকে। স্টেনলি বলে, সবাই পজিশন নিয়ে নাও আর চেষ্টা করো এই আলোক রশ্মি থেকে বাঁচার, অন্যথায় এটা শিওর যে তোমরা পাথরে পরিণত হবে। আর যাই হয়ে যাক না কেন, তোমরা সকলেই জেগে থাকার চেষ্টা করবে। আমরা দেখি এক নিমিষেই পুরো পৃথিবীর মানুষ পাথরে পরিণত হয়ে যায়। যেখানে ঘরের ভেতরে থাকা মানুষ হোক আর পাতালে থাকা মানুষ হোক, সকলেই পাথরে কনভার্ট হয়ে যায়। কিন্তু সকলেই পাথর হলেও তাদের ভেতরে থাকা ব্রেইন বা কনসিয়াসনেস জেগেছিল। আমরা ডক্টর জেনো আর স্টেনলিকে দেখি, যেখানে স্টেনলি বলছিল, যাই হয়ে যাক না কেন আমাকে জেগে থাকতে হবে, আর এমনিতেও স্নাইপিং এর জন্য 2-3 রাত জাগার অভ্যেস আছে আমার। সিন কাট হয়ে চলে যায় হাজারো বছর পর, যেখানে একদিন ভারী মাত্রায় বৃষ্টি হওয়ায় ডক্টর জেনোর মূর্তি সরে কিছুটা সামনে চলে যায়। এতে জেনো বলে, এখন আমরা যেই জায়গাটায় আছি তা হলো পিনাকলস পার্ক, যেখানে লস্ট বিটারের গুহা দিয়ে ভর্তি। আমি শিওর যে এখানে নাইট্রিক অ্যাসিড আছে। এই কথাটা ভালো নাকি খারাপ তা আমি জানি না, কিন্তু কিছু না হওয়ার চেয়ে তো এটা ব্যাটারি। সিন চলে যায় সেঙ্কুর দিকে, যেখানে সে প্রত্যেকটা সেকেন্ড এক এক করে গুনছিল, সাথে এটাও ভাবছিল, যতক্ষণ পর্যন্ত আমার ব্রেইন অ্যাক্টিভ থাকবে আমি আবারও জীবিত হতে চাইবো। অপরদিকে
জ্যানোর মনোভাব শুনি। সে ভাবছিল যদি কোনোভাবে আমি আবারও জাগ্রত হই তাহলে আমি খাবার এবং ফিউলের জন্য ভুট্টা চাষ করব। ওয়েস্টে একটা লোকেশন আছে যেখানে হাইব্রিড ভুট্টা পাওয়া যায়। যদি আশেপাশে কোনো সায়েন্টিস্ট জীবিত হয়েও থাকে তাহলে তারা ওখানেই আসবে। না ওটা ভাগ্য হবে আর না হবে কোনো কাকতালীয় ঘটনা, ওটা হবে জাস্ট একটা প্রয়োজন। সবকিছু আবারও শুরু থেকে শুরু করা হবে। এটাই সায়েন্স। আমরা একদিকে নাইট্রিক অ্যাসিডের ফোঁটা পড়তে দেখি আর অপরদিকে সেঙ্কো ও ডক্টর এক্সের মূর্তিতে ফাটল ধরতে দেখি। এতে কিছুটা ধারণা পাওয়া যায় যে তাদের দুজনের মূর্তিতে একই সময়ে ফাটল ধরেছিল। এরপর এরকম কিছু একটা হবে তা আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। সিরিয়াস হয়ে লাভ নেই ভাই, তেমন কিছুই হয়নি, জাস্ট এপিসোডটা এখানেই শেষ হয়ে গেছে। তো ভরপুর সাসপেন্সের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।